হ্যালো এভরিওয়ান, ময়নুলস স্টাডি রুমের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় পরিমিতির একটা বোর্ড কোশ্চেন সলভ করব। এটা হচ্ছে ঢাকা বোর্ড 2024 সালের বোর্ড কোশ্চেন। তো আমাদের দেওয়া আছে কি যে একটা ইনফরমেশন দেওয়া আছে কি যে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 3 মিটার বাড়ালে ক্ষেত্রফল 27√3 বর্গমিটার বেড়ে যায়। 2 নম্বর কি দেওয়া আছে, একটি লোহার পাইপের ভিতরে এবং বাইরের ব্যাসার্ধ যথাক্রমে 4 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার এবং পাইপের উচ্চতা দেওয়া আছে হচ্ছে 6 মিটার। তো আমাদের ক নম্বরের প্রশ্নটা হচ্ছে যে একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 18 মিটার ও 16 মিটার যদি হয় এবং এদের অন্তর্ভুক্ত কোণ যদি 30 ডিগ্রি যদি হয়, সেই ত্রিভুজটার ক্ষেত্রফল আমাদেরকে বের করতে বলছে। তো আচ্ছা, আমরা এখন যদি ক নাম্বারটা যদি সলভ করি, ক নাম্বারে কি আছে, ধরো এটা একটা আমরা যদি ত্রিভুজ যদি আঁকি, ঠিক আছে, এই ত্রিভুজটার দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, একটা হচ্ছে 18 মিটার আর একটা হচ্ছে 16 মিটার। এখন কোন বাহুটা সেটা ইন্ডিকেট করে দেওয়া নাই, আমরা ধরলাম হচ্ছে যে এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে 18 মিটার, এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে ধরলাম 16 মিটার এবং এই দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে কত আছে 30 ডিগ্রি, এই কোণটা দেওয়া আছে হচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে। এখন এতটুকু ইনফরমেশন থেকে আমাদেরকে এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে বলছে। তো আমরা জানি কি যে একটা ত্রিভুজের যদি দুইটা বাহু যদি দেওয়া থাকে, দুইটা বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে এবং সে দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণ যদি দেওয়া থাকে, সে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি? সে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে হাফ ইন্টু AB সাইন থিটা, হাফ ইন্টু AB সাইন থিটা। তার মানে কি, এখানে হচ্ছে হাফ বসায় দিলাম, এ হচ্ছে এই দুইটা বাহুর মধ্যে যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য তুমি বসায় দিবা। এখানে যে কোনো একটা বাহু কত ধরলাম হচ্ছে এটা 18 এবং আরেকটা বাহু কত, আরেকটা বাহু হচ্ছে 16 ইন্টু সাইন থিটা বসায় দিবা। থিটার মান কত, থিটার ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি। তো এইটা যদি আমরা ক্যালকুলেশন করি, এখানে কত হাফ ইন্টু 18 যেটা আছে, সরি এটা হচ্ছে 16, একটা 18 আর একটা হচ্ছে 16 ইন্টু 16 ইন্টু সাইন 30 ডিগ্রির ভ্যালু কত, 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে হাফ। তো এইটা যদি আমরা ক্যালকুলেশন করি, 2কে দ্বারা যদি 18কে কাটি 9, এই 2কে দ্বারা যদি 16কে কাটি তাহলে হচ্ছে 8, তাহলে কত 8 নং 72। এটা কি দেওয়া আছে, সেন্টিমিটারে দেওয়া আছে, সরি মিটারে দেওয়া আছে, তাহলে কি এত মিটার হচ্ছে অ্যান্সার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা দেখো আমাদের খ নাম্বারে কি বলছে যে সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল বের করো। তো সমবাহু ত্রিভুজ সম্পর্কে আমাদের উদ্দীপকে কোন জায়গায় ইনফরমেশন দেওয়া আছে, দেখো এখানে দেওয়া আছে 1 নম্বরে ইনফরমেশন দেওয়া আছে কি একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 3 মিটার বাড়ালে, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 3 মিটার বাড়ালে ক্ষেত্রফল 27√3 বর্গমিটার বেড়ে যায়। সমবাহু ত্রিভুজ মানে কি, প্রত্যেকটা বাহুই সমান, তাহলে ধরলাম হচ্ছে এটা একটা সমবাহু ত্রিভুজ, এটা একটা সমবাহু ত্রিভুজ, এই ত্রিভুজটার প্রত্যেকটা বাহু সমান, তার মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে a মিটার, তাই না। এখন যদি আমি খ নাম্বারটা যদি সলভ করি, আমি শুরুতে ধরে নিব যে এইটাই তো হচ্ছে যে এখানে বলছে কি একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি 3 মিটার বাড়ালে, মানে শুরুতে আমার দৈর্ঘ্য ছিল হচ্ছে a মিটার, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য a মিটার ছিল এবং এই প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমি যদি 3 মিটার করে বাড়াই, মানে এখন যে ছিল a মিটার থেকে যদি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি 3 মিটার করে মানে বাড়ায় দেই, তাহলে কি হয়, এই ক্ষেত্রফলটা 27√3 বর্গমিটার বেড়ে যায়। তার মানে কি, আমি শুরুতে ধরে নিব যে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ইকুয়াল হচ্ছে a মিটার। তাহলে এই সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি a মিটার যদি হয়, তাহলে এই সমবাহু ত্রিভুজটার ক্ষেত্রফল কত, তাহলে এই সমবাহু ত্রিভুজটার ক্ষেত্রফল আমরা কত পাই, এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পাই হচ্ছে, সমবাহু ত্রিভুজের ফর্মুলা কি, √3/4 a স্কোয়ার, মানে বাহুর দৈর্ঘ্য স্কোয়ার, এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে a মিটার, তার মানে √3/4 a স্কোয়ার। এখন বলছে যে এই সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল বাহুর দৈর্ঘ্য যদি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি 3 মিটার বাড়ানো যায়,
মানে বর্তমানে বাহুর দৈর্ঘ্য আছে হচ্ছে এ, এবং প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমি বাড়াবো, তার মানে কি এ প্লাস 3 মিটার। তাহলে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য বাড়ালে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 3 মিটার বাড়ালে 3 মিটার বাড়ালে বাহুর দৈর্ঘ্য কত হয়? বাহুর দৈর্ঘ্য হয় হচ্ছে দেখো এ প্লাস 3 মিটার, তাই না? কারণ হচ্ছে আগে বাহুর দৈর্ঘ্য ছিল এ, এখন হচ্ছে পরিবর্তিত বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার বেড়ে গেছে, আগের থেকে 3 মিটার বেড়ে গেছে, তার মানে কি নতুন বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ প্লাস 3 মিটার। তাহলে এই যে নতুন বাহুর দৈর্ঘ্য যে বের হয়ে গেল, এই বাহুটার মানে এই নতুন বাহু যে 3 মিটার বেড়ে গেল, এর ক্ষেত্রফলটা কত? তাহলে এর ক্ষেত্রফলটা কত? এর ক্ষেত্রফলটা যদি আমরা বের করি, তাহলে কি হয়? √3/4 বাহুর দৈর্ঘ্য স্কোয়ার। তার মানে নতুন বাহুর দৈর্ঘ্য কত? নতুন বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ প্লাস 3, তারপর হচ্ছে স্কোয়ার। এটা ছিল হচ্ছে যে আমার শুরুতে সমবাহু ত্রিভুজের আমার বাহুর দৈর্ঘ্য ছিল এ, সে অনুযায়ী হচ্ছে আমার সেই ক্ষেত্রফলটা হচ্ছে √3/4 স্কোয়ার। এখন আমার পরিবর্তিত বাহুর দৈর্ঘ্য কত? এ প্লাস 3 মিটার, এবং সেই পরিবর্তিত ত্রিভুজটার ক্ষেত্রফল কত? √3/4 ইন্টু এ প্লাস 3 হোল স্কোয়ার। তার মানে কি √3 এ প্লাস 3টা হচ্ছে নতুন বাহুর দৈর্ঘ্য। আচ্ছা, এখন আমাদের কাছে দেওয়া আছে কি যে এই বাহুর দৈর্ঘ্যটা 3 মিটার বাড়ানোর ফলে ক্ষেত্রফলটা কি 27√3 বর্গমিটার বেড়ে যায়। মানে আগে যতটুকু ক্ষেত্রফল ছিল এবং বর্তমানে যে ক্ষেত্রফলটা হলো, এই দুইটা ক্ষেত্রফলের পার্থক্যটা হচ্ছে 27√3 বর্গমিটার। মানে এই বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্যটা বাড়ানোর ফলে এই ক্ষেত্রটা আগের থেকে 27√3 বর্গমিটার বেড়ে গেছে। তার মানে কি বেড়ে গেছে কতটুকু? তার মানে কি এই দুইটা ক্ষেত্রফলের বিয়োগফল। তাহলে কি আমি যদি মিশাই দেই এটা, তার মানে কি যে আমি লিখতে পারি না যে শর্তমতে বর্তমান নতুন দৈর্ঘ্য ক্ষেত্রফল কত হলো? নতুন ক্ষেত্রফল হচ্ছে √3/4 ইন্টু এ প্লাস 3 হোল স্কোয়ার। তার মানে কি এটা হচ্ছে যে নতুন ক্ষেত্রফল মাইনাস আগের ক্ষেত্রফলটা কত? পুরাতন ক্ষেত্রফলটা কত? √3/4 স্কোয়ার। এই দুইটার পার্থক্য মানে কি 27√3 বর্গমিটার, এই দুইটার পার্থক্য হচ্ছে 27√3। মানে এটা হচ্ছে নতুন ক্ষেত্রফল, এটা হচ্ছে পুরাতন ক্ষেত্রফল। তো এই নতুন ক্ষেত্রফল এবং পুরাতন ক্ষেত্রফলের পার্থক্যটা কতটুকু? 27√3। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি যে √3/4 ইন্টু, এটা যদি দেখো দুইটার মধ্যে থেকে √3/4 আমি কমন নিলাম, তাহলে এখানে কি থাকে? এ প্লাস 3 হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তার মানে কি পাই? 27√3 পাই। এর পরবর্তীতে এটা যদি ক্যালকুলেশন করি, এখানে কি হয় যে √3/4 এটাকে যে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা যায়, তার মানে কি এ স্কোয়ার প্লাস হচ্ছে 2ab যদি গুণ করি 6a প্লাস হচ্ছে বি স্কোয়ার, তার মানে 9 মাইনাস হচ্ছে এ স্কোয়ার ইজ ইকুয়াল হচ্ছে 27√3। এটা যদি সলভ করি √3/4 ইন্টু এখানে কত থাকে দেখো, এ স্কোয়ার আউট হয়ে যায়, কাটা যায়, তার মানে কি 6a প্লাস হচ্ছে 9 থাকে, 6a প্লাস হচ্ছে 9 থাকে, প্লাস হচ্ছে 27√3। এটা যদি সলভ করি 6a এই পাশে রাখি, 6a প্লাস 9, ওই পাশে হচ্ছে কি 27√3 ইন্টু হচ্ছে 4 ডিভাইডেড কি থাকে? √3 থাকে। √3 যদি আউট হয়, কাটা যায়, তাহলে কত থাকে? 27 ইন্টু 27, 27 ইন্টু 4, তার মানে এখানে কত থাকে? 6a প্লাস 9 ইজ ইকুয়াল হচ্ছে কত? 108 থাকে। এটা যদি মাইনাস করি 6a প্লাস 9টাকে যদি ওই পাশে পার করে দিই, তার মানে কি 108 মাইনাস হচ্ছে 9 কত হয়? এখানে কত থাকে? 180 লিখছি। একশো 8-এর মধ্যে থেকে 9 যদি বাদ দিই, তাহলে কি 99।
তাহলে 6টা যদি ওই পাশে পার করে দিই, a ইজ ইকুয়াল হচ্ছে 99 ভাগ হচ্ছে 6, তাহলে 99কে যদি 6 দ্বারা ভাগ করি 16.5 মিটার। ঠিক আছে, দেখো এখান থেকে আমাদেরকে কি ক্ষেত্রফলটা বের করতে, সমবাহু ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে বলছে। আমরা এর ভ্যালুটা কেন বের করলাম, কারণটা কি, যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলাটা কি √3/4 a স্কোয়ার। এ স্কোয়ারটা কি বাহুর দৈর্ঘ্য। তো আমরা হচ্ছে বাহুর দৈর্ঘ্যটা বের করে নিলাম হচ্ছে 6.5 মিটার। তো এখন এই বাহুর দৈর্ঘ্যটা আমরা যেহেতু পাইছি, তো এখন থেকে আমরা ইজিলি সূত্রটা বসায়া ক্যালকুলেশন করতে পারবো। তো দেখো যে এখন হচ্ছে আমরা বাহুর দৈর্ঘ্য পাইছি হচ্ছে 16.5 মিটার। তো এখন হচ্ছে যে ক্ষেত্রফলটা তাহলে কত, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইজ ইকুয়াল হচ্ছে √3/4 a স্কোয়ার। এ স্কোয়ার বলতে হচ্ছে বাহুর দৈর্ঘ্য স্কোয়ার, মানে √3/4 ইন্টু 16.5 তারপর হচ্ছে স্কোয়ার। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি তাহলে কত হয়, (117.89) এটা কি বর্গ মিটারে দেওয়া আছে, বর্গ মিটার। ঠিক আছে, আশা করি পারার কথা। পরবর্তীতে দেখো, পরবর্তীতে কি আছে, গ নাম্বারে অ্যান্সার প্রশ্নটা কি, যে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন, 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন যদি 7.2 গ্রাম যদি হয়, তাহলে পাইপে লোহা কতটুকু আছে সেটা বের করতে বলছে। তো পাইপ সম্পর্কিত ইনফরমেশন আমাদের হচ্ছে যে 2 নাম্বারে দেওয়া আছে। তো এখানে কি দেওয়া আছে, যে একটি লোহার পাইপের ভিতরের এবং বাইরের ব্যাসার্ধ যথাক্রমে 4 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার, এবং পাইপের উচ্চতা দেওয়া আছে হচ্ছে 6 মিটার। এখান থেকে এতটুক থেকে আমাদেরকে বলছে যে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন যদি 7.2 গ্রাম হয়, তাহলে পাইপে লোহার ওজন কত। তাহলে আমাকে আগে বের করতে হবে যে পাইপে কত, মানে লোহার আয়তনটা কতটুকু, সেটা আমাদেরকে আগে বের করতে হবে। তো আমি যদি একটা যদি দেখাই এখানে, যে পাইপ যদি আমি অত ভালো আঁকতে পারি না, দেখো এটা যদি একটা পাইপ যদি হয়, এখানে এই পাইপের এই অংশটুকু লোহা দ্বারা পূর্ণ, এই অংশটুকু লোহা দ্বারা পূর্ণ আছে, এই অংশটুকু লোহা দ্বারা পূর্ণ, এবং ভিতরে যেটা আছে, আমরা পাইপের দিকে তাকাইলে কি হয়, ভিতরের অংশটা ফাঁপা। তো এটা হচ্ছে যে ফাঁপা অংশ, আর এই অংশটা লোহা দ্বারা পূর্ণ। তো এখন আমাদেরকে দেওয়া আছে কি, তো আমরা যদি উপর থেকে পাইপের দিকে যদি তাকাই, তাহলে দেখো যে পাইপটা দেখতে কিন্তু এইরকম হয় উপর থেকে বা নিচে থেকে যদি তাকাই। তো এখন দেখো যে পাইপের এই অংশটা লোহা দ্বারা পূর্ণ আছে, এই অংশটা লোহা দ্বারা পূর্ণ আছে, এই অংশটা লোহা দ্বারা পূর্ণ আছে, এবং ভিতরের এই অংশটা হচ্ছে ফাঁপা। তো এখন আমাদের কাছে ইনফরমেশন দেওয়া আছে কি, যে পাইপের বাইরের ব্যাসার্ধ, ভিতরের ব্যাসার্ধ দেওয়া আছে 4 সেন্টিমিটার, এবং বাইরের ব্যাসার্ধ দেওয়া আছে 6 সেন্টিমিটার। তো ভিতরের ব্যাসার্ধ বলতে পাইপের যদি এটা যদি সেন্টার যদি হয়, মানে পাইপের এটা যদি কেন্দ্র যদি হয়, তাহলে এই ভিতরের অংশের ব্যাসার্ধ, তার মানে এইটুকুর ব্যাসার্ধ দেওয়া আছে হচ্ছে 4 সেন্টিমিটার, এইটুকুর ব্যাসার্ধ দেওয়া আছে 4 সেন্টিমিটার। আচ্ছা, এবং বাইরের অংশের ব্যাসার্ধ, ভিতর থেকে, যে সেন্টার থেকে বাইরে পর্যন্ত ব্যাসার্ধ দেওয়া আছে হচ্ছে কত, এতটুকু দেওয়া আছে হচ্ছে 6 সেন্টিমিটার। এই যে পাইপের সেন্টার থেকে এই ভিতরের অংশ দেওয়া আছে হচ্ছে 4 সেন্টিমিটার, এবং এই কেন্দ্র থেকে, সেন্টার থেকে একটা বাইরের অংশ পর্যন্ত ব্যাসার্ধ দেওয়া আছে 6 সেন্টিমিটার। এবং এই পাইপটার উচ্চতা, এটা যেহেতু একটা পাইপ, এই পাইপটার উচ্চতা দেওয়া আছে হচ্ছে কত, পাইপটার উচ্চতা দেওয়া আছে 6 মিটার। এই দুইটা দেখো যে ব্যাসার্ধ দুইটা কিন্তু সেন্টিমিটারে দেওয়া আছে, এবং হচ্ছে যে উচ্চতাটা দেওয়া আছে হচ্ছে মিটারে। তো এইখান থেকে আমরা শুরুতে দেখো যে এই পাইপের যেহেতু ভিতরের অংশের আয়তনটা, ব্যাসার্ধ দেওয়া আছে, তো আমরা ভিতরের অংশের আয়তনটা আগে আমরা বের করব। তো আমরা পাইপের দেখো যে আয়তনের যদি সূত্র, পাইপের ভিতরের অংশের আয়তন, পাইপের ভিতরের অংশের আয়তন,
অংশের আয়তন, পাইপের ভিতরের অংশের আয়তনটা আগে আমরা বের করে নেব। এটা V1 দ্বারা প্রকাশ করলাম আমরা পাইপের ভিতরের অংশের আয়তন। আমরা কেন ভিতরের অংশের আয়তন বের করব? ভিতরের অংশ বলতে কি এই যে ফাঁপা অংশ যতটুকু আছে ততটুকুই তো, এবং এই ভিতরের অংশটার আয়তন আমরা কেন বের করব? এই ভিতরের অংশ আয়তনটা বের করার পরে আমরা সম্পূর্ণ যে বাইরের যে ব্যাসার্ধ পর্যন্ত দেওয়া আছে 6 সেন্টিমিটার, যেটা আমরা বাইরের ব্যাসার্ধও বের করব। তাহলে ভিতরের সম্পূর্ণটার ব্যাসার্ধ, বাইরের সম্পূর্ণটার ব্যাসার্ধ থেকে আমরা যদি এই যে ভিতরের ফাঁপা অংশের ব্যাসার্ধটা যদি মাইনাস যদি করি, তাহলে তো আমরা লোহার আয়তনটা পাবো। ঠিক আছে, এই জন্য আমরা পাইপের ভিতরের অংশের আয়তনটা আগে বের করবো। পাইপের ভিতরের অংশের আয়তন কত? আমরা V1 ধরলাম। তাহলে ফর্মুলাটা কি? পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার, আর কোনটা? আচ্ছা, পাই আর স্কোয়ার এইচ। এখন এখানে পায়ের মান কত? 3.1416 ইন্টু ভিতরের অংশের ব্যাসার্ধ কত? ভিতরের অংশের ব্যাসার্ধ দেওয়া আছে 4, তার মানে কি 4-এর উপর স্কোয়ার, ইন্টু উচ্চতাটা কত দেওয়া আছে? উচ্চতাটা দেওয়া আছে হচ্ছে 6 মিটার। দেখো এই দুইটা কিন্তু সেন্টিমিটারে দেওয়া আছে, ভিতরের এবং বাইরের অংশের ব্যাসার্ধটা সেন্টিমিটারে দেওয়া আছে এবং উচ্চতাটা দেওয়া আছে হচ্ছে মিটারে। তাহলে মিটারকে আমরা সেন্টিমিটারের যদি রূপান্তর করি, তাহলে হচ্ছে 6কে যদি সেন্টিমিটার যদি রূপান্তর যদি করি, তাহলে 600 হয়। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি কত হয়? আমাদের রেজাল্ট আসে হচ্ছে 30,159.36। এত কি? ঘন সেন্টিমিটার, ঘন সেন্টিমিটার, এত ঘন সেন্টিমিটার। আচ্ছা, এখন কি আমরা পাইপের ভিতরের অংশের আয়তনটা আমরা বের করলাম, এখন বাইরের অংশের আয়তনটা আমরা বের করব। পাইপের বাইরের অংশের আয়তন, পাইপের বাইরের অংশের আয়তন পাইপের বাইরের অংশের আয়তনটাকে আমরা কি ধরবো? V2 ধরবো। পাইপের বাইরের অংশের আয়তনটাকে আমরা V2 যদি ধরি, তাহলে ফর্মুলাটা কি? পাই আর স্কোয়ার এইচ। তো এখানে পাইয়ের ভ্যালু হচ্ছে 3.1416 ইন্টু এখানে পাইপের বাইরের অংশের ব্যাসার্ধ কত? 6 সেন্টিমিটার, 6-এর উপর স্কোয়ার ইন্টু এইচ কত? 600। তো এখানে যদি ক্যালকুলেশন করি, $67,858.56। এত কি? ঘন সেন্টিমিটার। দেখো আমরা কেন ভিতরের অংশের আয়তনটা বের করলাম এবং কেন বাইরের অংশের আয়তনটা বের করলাম, কারণটা কি? বাইরের অংশের আয়তনটা বলতে কি যে সম্পূর্ণ পাইপটার আয়তন, এবং ভিতরের অংশের আয়তনটা বলতে কি যে এই ফাঁপা অংশটার আয়তন। ফাঁপা অংশটা কি? একবার ফাঁকা। তো এখন এই বাইরের সম্পূর্ণটার আয়তন থেকে আমি যদি ফাঁপা অংশের আয়তনটা যদি বের করে নিয়ে আসি, মাইনাস যদি করি, বাদ যদি দেই, তাহলে কি হয়? আমি ভিতর থেকে কি আমি হচ্ছে যে এই লোহার আয়তনটা আমি পাই না। এই সম্পূর্ণ আয়তনটা আমি পাইছি কত? 67,858। আচ্ছা, এই আয়তনটা থেকে, সম্পূর্ণ আয়তনটা থেকে আমি যদি ফাঁপা অংশের আয়তন মানে ভিতরের অংশের আয়তনটা যদি বের করে নিয়ে আসি, তাহলে তো হচ্ছে আমি লোহার আয়তনটা পাই। এই লোহার আয়তনটাই তো আমার দরকার। ঠিক আছে, তো এখন তো পাইপে লোহার আয়তন, লোহার আয়তন, পাইপে লোহার আয়তন, পাইপের লোহার আয়তন সমান কি? V2 মাইনাস V1, V2 মাইনাস V1। V2-র ভ্যালু কত? 67,858.56 মাইনাস মাইনাস ভিতরের অংশের আয়তন কত? 30,159.36। এটা যদি আমরা মাইনাস করি, আমাদের অ্যান্সারটা আসে হচ্ছে 37,699.20। এটা কি? লোহার আয়তন এত ঘন সেন্টিমিটার, এত ঘন সেন্টিমিটার। দেখো এখানে কি 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন দেওয়া আছে হচ্ছে 7.2 গ্রাম। তাহলে পাইপে টোটাল কতটুক লোহা আছে?
সে ওজনটা আমাদেরকে বের করতে বলছে। তো আমরা যেহেতু পাইপের লোহার আয়তনটা আমরা পাইছি, পাইপের লোহার আয়তনটা যেহেতু আমরা পাইছি, এখন আমরা ইজিলি বের করতে পারবো। দেখো পাইপে লোহার আয়তনটা আমরা পাইছি। তো 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন কত? 7.2 গ্রাম। 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন কতটুকু হয়? 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন হচ্ছে 7.2 গ্রাম। 7.2 গ্রাম। তো এইখান থেকে আমাদের বের করব কতটুক, এই পাইপে কতটুক লোহা আছে? পাইপে লোহা আছে হচ্ছে 37,699। 37,699.20 ঘন সেন্টিমিটার লোহার ওজন আমরা বের করব হচ্ছে, তাহলে কি গুণ হবে? 37,699.20 ইন্টু হচ্ছে 7.2। এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে কত আসে? $2,71,434.24। এটা কি পাইপের লোহার ওজন হচ্ছে এত গ্রাম আসলো। এটাকে যদি আমি কেজিতে যদি রূপান্তর করি, যেহেতু গ্রামের ভ্যালুটা অনেক বেশি আসছে, তার মানে কি কত আসে? 271.43 কেজি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো আমাদের কী দেওয়া ছিল যে এটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট ম্যাথ, এটা বারবার অনেক জায়গায় আসছে, যে এটা পাইপের ভিতরের অংশের ব্যাসার্ধ দেওয়া ছিল, বাইরের অংশের ব্যাসার্ধ দেওয়া ছিল। তো আমরা ভিতরের অংশের ব্যাসার্ধ থেকে ভিতরের অংশের আয়তনটা বের করছি, বাইরের অংশের ব্যাসার্ধ থেকে বাইরের অংশের আয়তনটা বের করছি। টোটাল আয়তনটা থেকে আমরা হচ্ছে ভিতরের অংশের মানে ফাঁপা অংশের আয়তনটা মাইনাস করছি। এর ফলে কি হয়েছে যে লোহার আয়তনটা আমরা বের করে পাইছি। তো লোহার আয়তনটা আমরা যেহেতু পাইছি, তাহলে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন দেওয়া আছে। এখান থেকে হচ্ছে আমরা পাইপে যতটুকু লোহা আছে সে লোহার ওজনটা আমরা পাইলাম হচ্ছে যে 271.43 কেজি।